প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের কারণে আজ সমগ্র বিশ্ব আতঙ্কিত। বাংলাদেশ তা থেকে আলাদা নয়, যার কারণে অনেকদিন থেকে তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, শিক্ষা জীবন পিছিয়ে পড়ছে। তোমাদের পিছিয়ে পড়া শিক্ষা জীবনকে সচল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ও কলেজ কর্তৃপক্ষ যৌথভাবে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। এরই প্রেক্ষিতে আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে অনলাইনে ক্লাস শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ নুরুল আব্বাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান গণিত বিভাগ, রাউজান সরকারি কলেজ, রাউজান, চট্টগ্রাম, তোমাদের গণিত ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হলাম। আজ থেকে অনেকদিন আগেই তোমাদের কলেজ বন্ধ হয়ে গেছে করোনার কারণে। বন্ধ হওয়ার আগে আমাদের একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার শুরু হবে এবং তার সময়সূচিও দেওয়া হয়েছিল। যে কারণে আমি সিলেবাস শেষ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স, নির্ণায়ক, ভেক্টর এবং সরলরেখা তিনটা চ্যাপ্টার আমি রিভিশন করেছি। চতুর্থ অধ্যায় করাবো, সেই মোমেন্টেই তোমাদের কলেজ বন্ধ হয়ে গেল, আর রিভিশন করা হয় নাই, যে কারণে অনেক দিন থেকে তোমরা পিছিয়ে পড়েছো। আমি আজকে চতুর্থ অধ্যায় থেকে রিভিশন শুরু করব। এখন ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চলতেই থাকবে। আজকে আমি ডিটেলস আলোচনা করব তোমাদের বৃত্ত নিয়ে। আগামী দিনে আমরা বৃত্তের সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাগুলো যাতে ভালো মতো করতে পারো সেইভাবে আমি আজকে তোমাদের সমগ্র চ্যাপ্টারের সূত্রাবলী থেকে শুরু করে যা আলোচনা দরকার তাই করবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। আজকের বিষয় আমাদের বৃত্ত, উচ্চতর গণিত প্রথম পত্রের। এই আজকের আলোচনা শেষে আমরা যা জানতে পারবো তাই হচ্ছে, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ শনাক্ত করতে পারবো। মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ অঙ্কন করতে পারবো এবং অক্ষদ্বয়ের ছেদবিন্দু নির্ধারণ করতে পারবো। নির্দিষ্ট কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। বৃত্তস্থ কোনো বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে পারবো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। দুইটি বৃত্তের সাধারণ জ্যা সমীকরণ নির্ণয় করতে পারবো। এ হচ্ছে আমাদের শিখন পথ। এখন আমরা বৃত্ত কি সেই জিনিসটা দিকে আমরা ধাবিত হচ্ছি। বৃত্ত সংখ্যা আমরা পড়ে আসতেছি ক্লাস 3 থেকেই মূলত আমাদের বৃত্তের পড়া শুরু। তারপরে তোমাদের দেখার জন্য মনিটরে আমি ডেফিনেশনটা লিখলাম। কার্তেশীয় সমতল একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত কোনো বিন্দুর সেট একটি সঞ্চার পথ গঠন করে। এই সঞ্চার পথ হচ্ছে বৃত্ত। নির্দিষ্ট যে একটা বিন্দুর কথা বলা হয়েছে সেই বিন্দুটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বিন্দুসমূহের স্থির দূরত্ব যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ।
এই যে স্থানাঙ্কের অক্ষ আমরা আঁকলাম, দেখা যাচ্ছে চিত্রে ও হচ্ছে মূলবিন্দু, এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি কেন্দ্র মূলবিন্দু, ব্যাসার্ধ এ, এরূপ বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আবার একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে যার কেন্দ্র হচ্ছে h, কে। এরূপ বৃত্তের সমীকরণ আমরা জানতাম x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। যেহেতু আমাদের ডিভিশন ক্লাস তোমাদের আগেই পড়ানো হয়েছে, এগুলি তোমরা ভালো করে খেয়াল করবা। এরপরে আমাদের একটা বৃত্তের ব্যাস যদি থাকে, সেই ব্যাসের দুই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে বৃত্তটির সমীকরণ হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এরপরে আমাদের আছে বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2hy প্লাস c ইকুয়াল টু 0। যার ব্যাসার্ধ a ছিল রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, কেন্দ্র ছিল মাইনাস g মাইনাস f। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ধনাত্মক হয় তাহলে একটা বৃত্ত পাওয়া যায়, সেটা আমরা জানি। সেটা হচ্ছে কি বাস্তব বৃত্ত। আর যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ শূন্য হয় তাহলে বৃত্ত পাওয়া যায় না, তারপর আমরা সেটাকে বলি বিন্দু বৃত্ত। আবার যদি কোনো বৃত্তের ব্যাসার্ধই নেগেটিভ হয় তাহলে কখনো বৃত্ত পাওয়া যায় না, সেটাকে তারপরও আমরা বলছি গণিতের ভাষায় কাল্পনিক বৃত্ত। তাহলে বৃত্ত ব্যাসার্ধের ভিত্তিতে তিন ধরনের, আমরা এটা শিখলাম। এখন আমি বৃত্তের 4টা ডেফিনিশন বললাম। 4টা ডেফিনিশনের ভিত্তিতে বৃত্তের বৈশিষ্ট্য আমরা দেখে নেব। বৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে আমরা 4টা সমীকরণে পাইছি। এটা xy এর একটি দ্বিঘাত সমীকরণ। তারপরে পাইছি x স্কয়ার এবং y স্কয়ারের সহগ দুটা পরস্পর সমান। তারপরে যে জিনিসটা দেখেছি, xy যুক্ত কোনো পদ সমীকরণগুলোতে ছিল না। এই ছিল আমাদের তিনটাই ছিল বৃত্তের বৈশিষ্ট্য। এখন আমরা যে সাধারণ বৃত্তটা নিয়েই অনেক অঙ্ক করতে হয়, সবগুলো অঙ্কই মূলত সাধারণ সমীকরণ নিয়ে আমরা করতে হয়। সেই জন্য সাধারণ সমীকরণের বিভিন্ন আকৃতির কথা আমি আলোচনা করতেছি। এখন সাধারণ বৃত্তটা যদি বৃত্তটা মূল বিন্দু, এখন চিত্রে দেখি সাধারণ বৃত্তটা মূল বিন্দু দিয়ে গমন করতেছে। মূল বিন্দু দিয়ে গমন করা মানে x এর মান 0, y এর মান 0 হবে। তাহলে আমরা স্পষ্টতই দেখতেছি এখান থেকে c এর মান 0 হবে। তাহলে c এর মান 0 হলে বৃত্তের সমীকরণটা দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2hy প্লাস c ইকুয়াল টু 0। আবার সাধারণ বৃত্তটি যখন কেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে, x অক্ষের উপর আমরা জানি কোটির সংখ্যা সূচক মান 0। যেহেতু কেন্দ্র, সেহেতু মাইনাস জি মাইনাস এফ কেন্দ্র হলে স্থানাঙ্ক ওখানে, তাইলে কোটি হচ্ছে মাইনাস এফ, তাইলে এফ এর মানটা 0 হবে। তাইলে বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থান করলে কেন্দ্রের কোটির সংখ্যা সূচক মান 0 হবে, অর্থাৎ f ইকুয়াল টু 0। এক্ষেত্রে বৃত্তটার সমীকরণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়াল টু 0। আবার বৃত্তটি যখন x অক্ষের উপর অবস্থান করে বৃত্তটির কেন্দ্র, তখন আমরা কেন্দ্রের বুজটা 0 পাচ্ছি, কারণ y অক্ষের উপর বুজের মান 0। তাইলে বুজ হচ্ছে কেন্দ্রের মাইনাস জিটা, তাইলে জি 0। বৃত্তটি কেন্দ্র x অক্ষের উপর অবস্থান করলে তার বুজের সংখ্যাসূচক মান 0 হবে, অর্থাৎ জি ইকুয়াল টু 0 হবে। তাহলে জি ইকুয়াল টু 0 হলে এই ক্ষেত্রে বৃত্তটার সমীকরণ দাঁড়াচ্ছে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ fy প্লাস সি ইকুয়াল টু 0 প্লাস সি ইকুয়াল টু 0। আবার যখন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করা মানে হচ্ছে কি কেন্দ্রের কুটিটা, এটা হচ্ছে কেন্দ্রের কুটি। কোন বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্বকে বিন্দুর কুটি বলা হয়। এইটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, সেই দূরত্ব তাহলে ব্যাসার্ধের সমান হলে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে, অর্থাৎ ব্যাসার্ধটা হবে মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ এফ। যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক নয় সেই জন্য অ্যাবসলিউট ভ্যালু অফ করা হলো। তাহলে সেটাকে আমরা লিখতে পারি একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে তার কেন্দ্রের কুটির সংখ্যা সূচক মান ব্যাসার্ধের সমান হবে, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু এফ ইকুয়াল টু এখান থেকে আমরা পাচ্ছি সি ইকুয়াল টু জি স্কয়ার। এই ক্ষেত্রে বৃত্তটার সমীকরণ আসে দাঁড়াচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কয়ার ইকুয়াল টু 0। আবার বৃত্তটি, সাধারণ বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, আমরা দেখতেছি ওয়াই অক্ষকে যখন স্পর্শ করছে এই কেন্দ্রের ভুজ যেটা সেটা ব্যাসার্ধের সমান, এই এটার অ্যাবসলিউট ভ্যালু মানটা ব্যাসার্ধের সমান, অর্থাৎ এত ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে বৃত্তের একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে তার কেন্দ্রের ভুজের সংখ্যা সূচক মান ব্যাসার্ধের সমান হয়, অর্থাৎ মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস জি ইকুয়াল টু ব্যাসার্ধ। ওখান থেকে আমরা পাচ্ছি সি ইকুয়াল টু এফ স্কয়ার। এক্ষেত্রে বৃত্তটার সমীকরণটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস এফ স্কয়ার ইকুয়াল টু 0। এখন বৃত্তটা যদি এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তখন তার সমীকরণটা কিরকম হবে? আমরা জানি কিছুক্ষণ আগেই বললাম কেন্দ্র যখন বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন তার সি ইকুয়াল টু 0 হয়। না, মূল বিন্দুতে স্পর্শ করে তখন সি ইকুয়াল টু 0 হয়। চিত্রের মধ্যে দেখতেছি কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থান করে, সেই অবস্থায় তাহলে ওয়াই অক্ষের উপর কেন্দ্র থাকলে জিও 0। তাইলে একটি বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করলে আমরা পাচ্ছি সি ইকুয়াল টু জি স্কয়ার ইকুয়াল টু 0। সেই ক্ষেত্রে বৃত্তটার সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2fy ইকুয়াল টু 0। আবার বৃত্তটা যখন ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে বলে সি ইকুয়াল টু 0, ওয়াই অক্ষকে স্পর্শ করে এই অবস্থায় দেখতেছি বৃত্তটার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে কোটির সংখ্যা সূচক মান 0, এফ ও 0, তাহলে সি এর মান 0, এফ এর মান 0। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি একটি বৃত্ত এক্স অক্ষকে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করলে সি ইকুয়াল টু এফ স্কয়ার ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে বৃত্তটার সমীকরণ দাঁড়াবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx ইকুয়াল টু 0। একটি বৃত্ত এক্স অক্ষকে নির্ধারিত অংশ খণ্ডিত করে, অর্থাৎ আমরা দেখতেছি এই বৃত্তটা এক্স অক্ষকে এবি অংশ খণ্ডিত করে। আমরা এই এবি অংশ খণ্ডিত দৈর্ঘ্যটা আমরা বাইর করতে গেলে আমরা জানি কোন বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো ব্যাসভিন্ন জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাইলে আমরা যদি এই কেন্দ্র থেকে এটার উপর লম্ব টানি, এই এডিটা এবি কে সমান দুই ভাগে ভাগ করবে, সেই ক্ষেত্রে এবি সমান হবে 2 * এডি।
আর এসি হবে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এ, সিডি হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস এ। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি AB ইকুয়াল টু 2 ইন্টু AD ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার, আস্তে থেকে দেখো 2 ইন্টু রুট ওভার এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এসি স্কোয়ার হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার অর্থাৎ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, আর সিডি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার। তাহলে আমরা কাটাকাটি করে পাইলাম রুট ওভার জি স্কোয়ার 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। খণ্ডিত অংশের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা পাচ্ছি একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে খণ্ডিত করে, অর্থাৎ আমরা চিত্রের মধ্যে দেখতেছি এই বৃত্তটা ওয়াই অক্ষকে সিডি অংশ খণ্ডিত করছে। আমরা এই সিডি অংশটা বাইর করতে গেলে আগের মতো করে আমরা বাইর করে নিতে পারি। আমাদের এটা আসবে কি সিডি ইকুয়াল টু 2 ইন্টু সিএফ ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার সি স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার। আর সি স্কোয়ার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বসে দিলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, আর ইয়ের তো জি স্কোয়ার আছেই এফ স্কোয়ার মানে, এরপরে ইকুয়াল টু কাটাকাটি গিয়ে আমাদের আসলো কত এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এখন আমরা স্পর্শক কাকে বলব? একটি সরলরেখা একটি বক্ররেখাকে একটা এবং কেবলমাত্র একটা বিন্দুতে স্পর্শ করলে ওই সরলরেখাটিকে প্রদত্ত বক্ররেখার স্পর্শক বলে। এখন আমি একটা চিত্র দেখাচ্ছি, এবিসি একটা চিত্র। এখন এখানে একটা এই রেখাটা স্পর্শ করে গেছে, তাহলে এখানে এই এ বিসি রেখাকে পিএফ রেখা শুধুমাত্র বি বিন্দুতে সেট করেছে, আর কোনো বিন্দুতে সেট করার সুযোগ নেই। সেই জন্য পিবি রেখাটা হচ্ছে এবিসি রেখার স্পর্শ। আবার অবিলম্ব হচ্ছে বক্ররেখার স্পর্শকের স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্ব রেখাকে অবিলম্ব বলে। ঠিক একইভাবে আগের মতোই আমরা এবিসি একটা বক্ররেখা নিলাম, এখানে একটা স্পর্শক নিলাম, সেটার উপর একটা লম্ব রেখা আমরা টানতেছি, সেই লম্ব রেখা তো মূলত আমাদের অবিলম্ব, তাহলে পি কিউ হচ্ছে আমাদের অবিলম্ব। এখন কোন সরল রেখার কোন বৃত্তের স্পর্শক হবে, একটি সরল রেখা একটি বৃত্তের স্পর্শক হবে যদি কেন্দ্র থেকে সরলরেখাটির উপর অঙ্কিত লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। এটা হচ্ছে আমাদের একটা শর্ত। সেই শর্তের ভিত্তিতে আচ্ছা এইটা হচ্ছে আমাদের স্পর্শক হওয়ার মেইন শর্ত। আমরা একটা সরল রেখা নিলাম যার সমীকরণ lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। একটা নির্দিষ্ট বিন্দু নিলাম যেটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলবো। তাহলে এটার দূরত্বটা হচ্ছে আমরা জানি একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব হচ্ছে সরলরেখার বাম পাশে x y এর জায়গায় বিন্দুটার মান বসাই দিয়ে ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। তাহলে এইটাকে যদি ব্যাসার্ধ ধরে আমরা বৃত্তটা টানলাম, সেই বৃত্তটার সমীকরণটা কি হবে আমরা বাইর করতে গেলে আমরা জানি কেন্দ্র দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে, এরূপ বৃত্তের সমীকরণ x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার। সেই সূত্র ধরে আমরা এই বৃত্তটার সমীকরণকে বলতে পারি এত সরলরেখা এত কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণটা হবে x মাইনাস p হোল স্কয়ার প্লাস y মাইনাস q হোল স্কয়ার ইকুয়াল টু pm প্লাস qm প্লাস n ডিভাইডেড বাই l স্কয়ার প্লাস m স্কয়ার হোল স্কয়ার। এইভাবে আমরা একটি বৃত্তের কেন্দ্র এবং দেয়া আছে সেটা একটা সরলরেখাকে স্পর্শ করে এইরকম প্রশ্ন দেয়া থাকলে তার সমীকরণ আমরা নির্ণয় করতে পারব। এখন বলতেছি এই চিত্রে আমরা দেখতেছি একটা মূল বিন্দুগামী সরল বৃত্ত, কেন্দ্রমূল বিশিষ্ট একটি বৃত্ত, সেইটার উপরস্থ একটা বিন্দু x1y। আমি একটা এই রেখাটা x1 y1 বিন্দু দিয়ে গেছে বৃত্তের উপরস্থ, তাহলে এটা একটা স্পর্শক। এখন আমরা জানি স্পর্শকের স্পর্শ বিন্দুতে এটা হচ্ছে স্পর্শক, স্পর্শকের স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্ব রেখাকে অবিলম্ব বলে, তাইলে পরের সমীকরণটা অবিলম্ব। আমরা কিন্তু
এই স্পর্শকের সমীকরণটা একটু ডেরিভেশনটা বইতে দেখে নেব, তারপরেও বলে দিচ্ছি। বৃত্তটার স্পর্শকের সমীকরণ হচ্ছে x(x1) প্লাস y(y1) ইকুয়াল টু a স্কয়ার। এটা খেয়াল রাখবা, এমসিকিউ তো থাকে, সিকিউ তো আসে মাঝে মাঝে। আর অভিলম্বের সমীকরণটা হচ্ছে এই রেখার উপরে লম্ব, চিত্রের মধ্যে দেখছি মূল বিন্দু দিয়ে যায়। আমরা জানি মূল বিন্দু আমি যে কোনো সরলরেখার কনস্ট্যান্ট 0। আর কোন রেখার উপর লম্ব হইতে চাইলে সেই লম্ব রেখার সমীকরণটা অবশ্যই আগের সমীকরণের সব এক্স ওয়াই এর সব পরিবর্তন, চিহ্ন পরিবর্তন হয়, মাঝখানের চিহ্ন পরিবর্তন হয়, প্লাস কে আছে। যেহেতু মূলবিন্দুগামী সেহেতু কেটার মান 0, তাহলে x(y1) মাইনাস y(x1) ইকুয়াল টু 0। তারপর আসতেছে একটা বৃত্ত, যার কেন্দ্র ধরলাম -g - f, অর্থাৎ সাধারণ বৃত্ত। সেটার উপরস্থ একটা বিন্দু নিলাম x1 y1। তাহলে এই x1 y1 দিয়ে আমরা একটা স্পর্শক টানতে পারি, টানলাম। আর অভিলম্ব টানতে গেলে আমাদের সেটার উপর লম্ব এই বিন্দু দিয়ে যায়। তাহলে স্পর্শকের সমীকরণ অনেক লম্বা। এটার আমরা কিন্তু সমীকরণটা একটু খেয়াল রাখবো, ডেরিভেশনটা বইতে দেখে নেব। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা হচ্ছে x(x1) y(y1) প্লাস g into x plus x1 plus f into y plus y1 plus c equal to 0। ডেরিভেশন অবশ্যই দেখবা বইতে, মুখস্থ করবা। তারপর এটার অভিলম্ব যখন হবে, আমি বলছিলাম সহগ পরিবর্তন, চিহ্ন পরিবর্তন, প্লাস k equal to 0। এখানে কিন্তু মূল বিন্দু নাই, সেই জন্য k equal to 0, k এর মান লাগবেই। তাইলে এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা লিখব, এটার উপর লম্ব রেখার সমীকরণ লিখে সেটা এত বিন্দু দিয়ে গেলে যে সমীকরণটা পাওয়া যাবে সেটা আমি তুলে দিচ্ছি, তোমরা বের করে নিবা। এটাই হচ্ছে অভিলম্বের সমীকরণ। আবার আমরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা বিন্দুর বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারি। খুব সোজা একটা সূত্র, বৃত্তের সমীকরণের বাম পাশে সবকিছু নিয়ে আসে ডান পাশে 0 করলে যেই বৃত্তটা পাওয়া যায়, সেই বৃত্তটার বাম পাশে xy এর জায়গায় pq বসায় সেই অংশে রুট দিলে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। অর্থাৎ এই বৃত্তটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার, তার স্পর্শকের দৈর্ঘ্য হবে pq বিন্দুতে √p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস x স্কয়ার। একইভাবে সাধারণ বৃত্তের কেন্দ্র এত, তো এটার pq বিন্দুতে এই বৃত্তের দৈর্ঘ্যটা হবে, আমরা জানি এটার সমীকরণটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাইলে রুটের ভিতরে যদি আমরা pq বসাই দিই xy এর জায়গায়, তাহলে আমাদের আসছে এইগুলো আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। এখন দুইটি বৃত্তের সমীকরণ আমাদের দেয়া আছে, s1 ইকুয়াল টু 0 দেয়া আছে, আর s2 ইকুয়াল টু 0 দিয়ে আরেকটা বৃত্ত আমার দেয়া আছে। এইরকম যদি দুইটা বৃত্ত দেয়া থাকে, বৃত্ত মনে করো প্রথম বৃত্ত আঁকলাম, দ্বিতীয় বৃত্ত আমরা এঁকে নিলাম। এখন দেখা যাচ্ছে বৃত্ত দুইটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দু দুইটা যোগ করে দিলে একটা রেখা পাওয়া যাচ্ছে। সেই রেখাটাই মূলত সাধারণ জ্যা। সেই সাধারণ জ্যাটার সমীকরণ হচ্ছে প্রথম বৃত্তের সমীকরণ মাইনাস দ্বিতীয় বৃত্তের সমীকরণ, যা xy এর একঘাত সমীকরণ একটা সরলরেখা নির্দেশ করে। আবার যদি বলি যে কি প্রথম বৃত্তটা লিখলাম, দ্বিতীয় বৃত্ত আমরা লিখলাম, এখন ছেদবিন্দু দুইটা আমরা পাচ্ছি, সেই ছেদবিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকলাম। সেই বৃত্তটার সমীকরণটা যদি আমি s3 ধরি, সেই s3 এর সমীকরণটা হবে s1 প্লাস k ইন্টু s2 ইকুয়াল টু 0। এই যে আমি অনেকগুলো সূত্র তোমাদের আজকের ক্লাসে উপস্থাপন করলাম,
সব সূত্রগুলো তোমরা দেখে নিবা, যাতে আগামী ক্লাসে আমি তোমাদের অঙ্ক যখন বোঝাবো তোমাদের কোনো অসুবিধা না হয়। কারণ খুব ডিটেলস সূত্রগুলো বলা হলো, সেই সূত্রের ভিত্তিতে আমি অঙ্কগুলো করাবো, একটাও বাইরে যাব না। আর এরপরে আমরা মৌলিক ক্লাস নেব তিনটা, বৃত্তের উপরে আরো 3টা ক্লাস নেব। তৃতীয় ক্লাসে আমরা অলরেডি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তোমরা ডিটেলস দেখে নিবে। ধন্যবাদ সবাইকে।